শুভ দুপুর। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। প্রতিবিম্ব প্রকাশের উত্তর অফিস থেকে আজকে আমরা একসাথে হয়েছি। আমাদের সাথে আছেন একজন গুণীজন, বিশ্বসেরা কবি ডক্টর জাহাঙ্গীর রুস্তম ভাই আমাদের প্রতিবিম্ব প্রকাশের স্টুডিওতে আছেন। এখন থেকে কিছুক্ষণের মধ্যে আমরা সরাসরি লাইভে আপনাদের সাথে সম্পৃক্ত হব। কে কোথা থেকে দেখছেন, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আপনারা লাইভটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি কবি ডক্টর জাহাঙ্গীর রুস্তম ভাই, যিনি দেশ বিদেশে বিশ্বসেরা কবি নামে অধিক জনপ্রিয়। আমরা তার একান্ত কিছু সময় আমরা তার সাথে কাটাবো। তার লেখালেখির ভিতরে বাইরে আমরা জানবার চেষ্টা করব, তার সাহিত্যকর্ম, তার শিল্পকর্ম, বাংলা সাহিত্যকে তিনি কোথায় দেখতে চান, বাংলা সাহিত্যের বর্তমান অবস্থা এবং আগামীতে বাংলা সাহিত্য কোথায় যাবে সেই বিষয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্স করতে পারেন। আপনাদের কোনো লেখা দিলে আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল খায়ের, কবি, সম্পাদক এবং প্রকাশক। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। পেশাগত জীবনের ব্যস্ততা, এত কিছুর পরেও সাহিত্যকর্ম আপনি শুরু করেছেন, আমরা সেই বিষয়ে জানবো। আমরা আগে জানতে চাই আপনার ছোটবেলা বেড়ে ওঠা, কবে কোথায় কিভাবে আপনার বেড়ে উঠেছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম and good afternoon. এই এটা কাটি দাও। আপনি বলেন, আপনি বলেন, আমি আরেকটা নিচ্ছি, আপনি বলেন। ওকে, বুঝছেন? জি বলেন বলেন। লাইভে আছেন, ঘুরাইয়ে দেখান। আমার ফেসবুকে ইয়ে করে দেবে? সেটা পরে কথা বলো। হ্যাঁ, কোশ্চেনটা আরেকটু প্লিজ। এইটা ওকে করবো। কোথাও বলতে হবে? তো লাইভটা শেয়ার করবেন না? হ্যাঁ, তো কোথাও করতে হবে? আমি ফেসবুকে যাবো। হ্যাঁ, এটা আমারটাতে। যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা চলে যাচ্ছি আবারও লাইভে। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, কবিকে অনুপ্রাণিত করবেন। কবি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জি, আমরা চলে যাচ্ছি আপনার ছোটবেলা, বেড়ে ওঠা, শৈশব, কৈশোর। আসসালামু আলাইকুম and good afternoon. Dear viewers, greetings from Studio of প্রতিবিম্ব প্রকাশনী। আমার ছেলেবেলা আমি কাটিয়েছি গ্রামে। আমি গ্রামের স্কুলে লেখাপড়া করেছি। সেখানে আমার শখ ছিল হলো বড়শি দিয়ে মাছ ধরা, বই পড়া এবং নদীর কূলে কূলে ঘুরে বেড়ানো এক প্রকার শখ ছিল। তো সেখান থেকে আমি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইন্টারমিডিয়েট করি। তারপর আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, সেখানে এগ্রিকালচার থেকে লেখাপড়া করি। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ, সেখান থেকে এমএস করি
এবং এমএসএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। এরপর আমি পিএইচডি করার সুযোগ পাই। আমি ক্লাইমেট চেঞ্জের উপরে পিএইচডি করেছি। আর ছোটবেলা আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি একটা কবিতা লিখব, কিন্তু আমার বাবা ছিলেন একজন শিক্ষক। উনি, তার কথা ছিল যে তোমাকে ক্লাসে ফার্স্ট হইতে হবে, বাইরের কোনো কিছু টাচ করতে দিত না বাইরের পড়া ছাড়া। কিন্তু যখন দেখা যেত তো যে স্কুল থেকে একটা ম্যাগাজিন বাড়ি হয়েছে, অনেকের কবিতা লিখেছে, গান লিখেছে, বাট আমার খুব আফসোস লাগতো যে আমি এই সুযোগটা পাইলাম না। এবং যদি লিখতাম আমাকে পানিশমেন্টের ব্যবস্থা করা হতো, যে ক্লাসে ফার্স্ট হতেই হবে। এবং বারবার আমি ফার্স্ট হয়ে আসছি। আমি আমার জীবনে আমি কোনোদিন সেকেন্ড হইনি। তো এইসব স্মৃতিকে কাজে লাগে আজ হয়তো বিশ্ব দরবারে আমি একজন প্রতিষ্ঠিত কবি, বিশ্বসেরা কবি হিসাবে 1921 থেকে পরপর টানা 5 বছর বিশ্বের সেরা কবি হয়ে গোটা বিশ্বে একটা চমক লাগাই দিচ্ছি। এবং বাংলার কৃষ্টি কালচারকে আমি বিভিন্ন ম্যাগাজিন, সাহিত্যে, বিদেশে অনেক চ্যানেল আমার ইন্টারভিউ রয়েছে, অ্যাজ এ গ্রেট পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশেও কিছু টিভি চ্যানেলে আমার অনেক সাক্ষাৎকার নিয়েছে, সেখানে আমি এসব কথা তুলে ধরেছি। এবং মেনলি আমার কবিতার মধ্যেই আমার ছোটবেলা থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি অনেক কিছুই আমার কবিতা এবং গানে তুলে ধরেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমি রোমান্টিক ইংলিশ পোয়েট্রি বুক অলরেডি আই হ্যাভ রিটেন মোর দ্যান 30 বুকস। এবং আমার অডিয়েন্স, আমার দেশবাসীর একটা দাবি ছিল যে আপনি তো শুধু ইংলিশে লিখে গেলেন, কিন্তু বাংলায় কিছু লিখলেন না। আমি বলেছিলাম আমি তো ইংলিশে লিখেছি, মাধ্যমটা হয়তো ইংলিশ, কিন্তু আমি তো বাংলার কৃষ্টি কালচারকে গোটা বিশ্বে তুলে ধরেছি এবং বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছি। তো এর মধ্যে আমি দর্শক এবং আমার প্রিয় কবি, সাহিত্যিকগণ এবং সাধারণ জনগণের আমার মনে হয় স্বপ্ন আমি প্রত্যাশা পূরণ করতে পেরেছি। কারণ ইতিমধ্যে আমি 30টা গানের বই লিখে ফেলছি, যেগুলা অনেকেই বলছে যে বাংলা, আপনি যেমন গোটা বিশ্বে ইংলিশ কবিতা লিখে জয় করেছেন, আমাদের মনে হচ্ছে যে বাংলা সাহিত্যেও আপনার একটা বিশেষ অবদান যুগ যুগ ধরে থেকে যাবে আপনার গানের মাধ্যমে। কিছু গান করা হয়েছে, ভিডিও হয়েছে, আর কিছু বই আকারে করা হয়েছে। কপিরাইট হলে বাকিগুলো হয়তো পাবলিশ করা হবে। আমরা কবি ছোটবেলা বেড়ে ওঠা এবং কিভাবে তিনি লেখক হলেন, লেখালেখির সাথে সম্পৃক্ত হলেন, সেই বিষয়টি তিনি বলেছেন। আমরা এই যাবৎ তার প্রকাশিত গ্রন্থের একটু যদি পাঠকদের উদ্দেশ্যে বলতেন, আপনার কতগুলি বই প্রকাশিত হয়ে গেছে এবং সেগুলি কি কি বিষয়ের উপরে একটু। আমি কবিতা লেখার সুযোগ পাই হলো যখন ইউনিভার্সিটিতে আসি। এর আগে তো বললাম যে আমার বাবা শিক্ষক ছিলেন, ওই বইয়ের বাইরে আর কোথাও যেতে দিতেন না। তো সেখান থেকে আমি ইংলিশ পোয়েট্রি দিয়ে আমার শুরু, এবং ধীরে ধীরে ফেসবুকে পোস্ট করতে থাকলাম 2012 সাল থেকে। 2012 সাল থেকে আস্তে আস্তে গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল আমার বাংলা কৃষ্টি কালচার আমার কবিতার মাধ্যমে। এবং অসংখ্য ম্যাগাজিনে, পত্রিকায় আমার জীবন বৃত্তান্ত ছাপিয়েছে। তারপর আমার কবিতা, আমার সাক্ষাৎকার আমেরিকা, ইংল্যান্ডের মতো বড় বড় দেশগুলোর অনেক ম্যাগাজিনে আমার এগুলা প্রকাশিত হয়েছে। এবং একক বই কয়টা? আমার একক বই 30টার উপরে ইংলিশ পোয়েট্রি বুক, আর গানেরও ওই 30টার মতো হয়ে গেছে গানের বই। গানগুলো অবশ্য আমি বাংলায় লিখেছি। আচ্ছা আচ্ছা। তো আমরা জানি আপনার বিভিন্ন চ্যানেলে আপনার শুট করা গান, বিভিন্ন ইউটিউব চ্যানেল সহ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, এবং এর মধ্যে বেশ কিছু গান পপুলার
হয়েছে, একেবারে মানুষের পাঠকের শ্রোতাদের একেবারে মুখ ঠুটস্থ হয়ে গেছে। তো আমি বলবো তিনি বাংলা সাহিত্যের কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, উপন্যাস লেখেন, ছোট গল্প লেখেন, গান লেখেন, সেগুলি আবার বিভিন্ন ভাষায় অনুদিত হয়, বিভিন্ন দেশের জার্নালে প্রকাশিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য যারা লেখক, প্রথম সারির লেখক, তাদের সাথে আপনার যে সম্পৃক্ততা, আপনার যে সম্পর্ক, আপনার যে লেখালেখির মাধ্যমে তাদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা আপনি কিভাবে মেনটেন করেন? কিভাবে এই যে এটার কোনো টেকনিক আছে কিনা, আর আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা তাদের সাথে কাজ করতে গিয়ে, একটু বলবেন? হ্যাঁ, কবিতা লিখতে গিয়ে আমি তিক্ত অভিজ্ঞতাও যেমন আছে, আবার অনেক ভালো ভালো দিকও রয়েছে। কারণ আমি একজন বাঙালি হিসেবে হঠাৎ করে তাদের কালচারে কথা বলার স্টাইলে মানে ইট ইজ ডিফিকাল্ট ফর মি, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি, যে তাদের সাথে কিভাবে মিশবো, তাদের সাথে কিভাবে কথা বলবো, যেহেতু আমি বাঙালি কালচারে বড় হয়েছি। তো আমি 12 সাল থেকে যখন কবিতা লেখা আরম্ভ করলাম, তখন ওই ফেসবুক চালু হলে বোধ হয় 12 সাল থেকেই হয়েছে। বিভিন্ন অর্গানাইজেশনে ওয়েব পেজ খুললো, বিশ্বের বড় বড় কবিতা অর্গানাইজেশনগুলো, সেখানে আমি পোস্ট করা আরম্ভ করলাম। এর মধ্যে 18 সালে হঠাৎ করে আমেরিকার টেক্সাস থেকে মাইকেল বুন নামে একজন ভদ্রলোক, উনি টেক্সাসের পোয়েট্রি কোঅর্ডিনেটর, আমাকে বললো যে ডক্টর জাহাঙ্গীর, ইউ উইল সেন্ড ইউর বায়ো, 2 poems অ্যান্ড ইউর ফটো। আমি কিছুই বুঝলাম না, আমি পাঠাই দিলাম, কিন্তু তখনও যে আসলে সেলিব্রিটি হয়েছি আমি তখনও জানি না। তো ঠিক 1 মাস পরে দেখলাম আমি আমেরিকা থেকে আমাকে 2টা বই পাঠিয়েছেন মাইকেল গুন। সেখানে এটা 2014 সালের ঘটনা। সেখানে বিশ্বের 30 জন বড় পোয়েটদের জীবন বৃত্তান্ত সহ কবিতা ছাপানো হয়েছে। তো সেখানে বই দুটাতে দেখলাম যে একটাতে কবিতা সেবেছে, একটা জীবন বৃত্তান্ত, এবং আমার নাম হলো 6 নম্বরে। আমি তো দেখে গ্লাড যে মাইকেল গুন এটা কি করে পারলো। আমি তো এত বড় কবি হয় নাই, আমাকে গোটা বিশ্বের মধ্যে 6 নম্বরে রাখছে, তাও টেক্সাসের মতো জায়গা থেকে। হ্যাঁ, এবং উনি নিজের $18 খরচ করে বাংলাদেশে পাঠিয়েছিলেন সেই সময়। তো এরপর লিখতে থাকলাম, বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আসতেই থাকলো, অনেক দেশের স্বাধীনতা পুরস্কার পাইতে থাকলাম, বিশ্ব সেরা কবি পুরস্কার, কুইন জিনোভিয়া অ্যাওয়ার্ড, বেস্ট পোয়েট অ্যাওয়ার্ড, এরকম অনেক, আমি 2000-এর উপরে আন্তর্জাতিক পুরস্কার হয়তো পেয়েছি। তারপর আমাকে অনেক দেখি অনেক দেশ এবং অর্গানাইজেশন অ্যাম্বাসেডর বানাইলো, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সেক্রেটারি জেনারেল অফ রাইটিং অ্যাসোসিয়েশনের আমাকে সেক্রেটারি জেনারেল বানাইলেন, আর আর্জেন্টিনা থেকে বানাইলেন প্রেসিডেন্ট। এরকম অনেক পুরস্কার পেতে থাকলাম। এর মধ্যে হঠাৎ করে আবার 2021 সালে আমেরিকার অ্যালাবামা স্টেট থেকে এক পোয়েট আমাকে আবার বলতেছে যে ইউ উইল সেন্ড ইউর বায়ো, উই উইল সেলিব্রেট ইউর বার্থডে। আমি আশ্চর্য যে আমার বার্থডে আমেরিকা পালন করবে, এটা মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে তাকে আমি বলতেছি যে হোয়াই, আই এম আ লিটল ম্যান অফ বাংলাদেশ, হোয়াই ইউ আর প্রেসিং মি টু সেন্ড মাই bio and life escapes and photograph, everything she was searching. তো ঠিক আছে, পাঠাইলাম। পরে থেকে আমার বার্থডে তারা ওখানকার বড় বড় কবিরা মিলে আমার বার্থডে সেলিব্রেশন করেছে এবং ভিডিও আমাকে পাঠিয়ে দিয়েছে। এই যে একটা ইন্সপিরেশন পাইলাম কবিতা লেখার, যে
আমি তো যে আমি যে আমার দেশের প্রেসিডেন্টের তো বার্থডে কোনো দেশ পালন করে না, বাট আমার করলো বিষয়টা আমার মানে তখনও মানে ইয়ার মধ্যে আমি নিজে একটা যে কিরকম করে বেশি এটা পাওয়া সম্ভব হয়েছে হইলো, একজন লেখক হিসেবে। মানে আমার জন্য ওটা বেশি পাওয়া হয়ে গেছে। তো এরপর দেখলাম যে অনেকগুলো দেশ থেকে আমার পরের বার বার্থডে সেলিব্রেশন হলো এবং ইভেন এখন পর্যন্ত তারা করে আসছে। আহ, তো এবং আমাকে অনেক সম্মানিত করেছেন, এই যে অনেকগুলো তো পুরস্কার পেয়েছি। তাছাড়া আহ, আমার এই যে আন্তর্জাতিক বিশ্বসেরা ব্যক্তিত্বের মধ্যেও 2-3 বছর থেকে নাম আসছে। আমি তো দেখে আশ্চর্য যে এই বিশ্বসেরা ব্যক্তিত্ব তো আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট বা এই পর্যায়ের লোক ছাড়া কারো হয় না, কিন্তু আমাকে বারবার রাখতেছে কেন? তো পরে তারা দেখলাম যে আমাকে তারা আসলে ভালোবাসে, আমাকে না আমার কবিতাকে ভালোবেসে এগুলো এসব করছে। এবং আমি যে 30টা ইংলিশ পোয়েট্রি বুক লিখেছি এবং সেগুলো এখন ওয়ার্ল্ড ফেমাস বুক হিসেবে পরিচিত। এবং বড় বড় রাইটার, এডিটররা বিভিন্ন দেশ থেকে আমার ওই বায়োডাটা, তারপর সাক্ষাৎকার, কবিতা চেয়ে চেয়ে নিচ্ছে, এখনো নিচ্ছে, নিয়ে তারা ওইসব ম্যাগাজিন বানায় গোটা ওয়ার্ল্ডে সেল করতেছে থ্রু অ্যামাজন সার্ভিস, যদিও আমাদের দেশে এখনো নাই। তো এভাবে আমি ইন্সপায়ার্ড হয়েছি কবিতা লিখতে। ধন্যবাদ কবিকে। আমরা জানবো এই যে ভালো আপনি রিওয়ার্ডিং পাচ্ছেন বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন দেশের কবিদের সান্নিধ্যে আপনি থাকছেন, আপনার অনেক ভালো অভিজ্ঞতার কথা বলবেন। আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা যদি একটু বলতেন, যদিও মানুষ নেগেটিভ কিছু শুনতে চায় না, সবাই শুধু প্রশংসা শুনতে চায়, এরপরেও কিছু জিনিস মানুষের হৃদয়ে দাগ কাটে যেটা অনেকদিন ভুলতে পারা যায় না। তিক্ত অভিজ্ঞতা আমার দেশে এবং বিদেশে দুটোতে রয়েছে। মাইকেল মধুসূদন দত্তের মতো আমাকেও অ্যাটাক করা হয়েছিল, ব্রিটিশ এবং আমেরিকান পোয়েটরা আমাকে এক পর্যায়ে চেপে ধরলো। বারবার যখন সেরা কবি হচ্ছি 2021 থেকে টানা 2025 পর্যন্ত সেরা কবি, যেখানে আমেরিকা, ইংল্যান্ডের বড় বড় পোয়েটরা হোঁচট খাচ্ছিল এবং তারা এক পর্যায়ে আমার পেছনে লেগে গেল। আমিও কোনোভাবেই তাদের ছাড় দেই নেই। তারা ওই প্রোজ পোয়েট্রিকে প্রাধান্য দিতে চাচ্ছিল। আমি জন্য প্রোজ পোয়েট্রি ইজ আ হাইব্রিড পোয়েট্রি। ইট ইজ আ কম্বিনেশন অফ প্রোজ অ্যান্ড পোয়েট্রি, বাট ইউ আর রাইটিং প্রোজ পোয়েট্রি অ্যান্ড টেলিং you are writing poetry and claiming yourself as a poet. আমার তখন বললাম যে পোয়েট হন কোনো অসুবিধা নাই, কিন্তু প্রোজ পোয়েট্রি মে বি দ্য থার্ড or fourth organ of the literature, কারণ এটা পোয়েট্রির সাথেও মেলে না, প্রোজের সাথেও মেলে না। তো এটা আমি গোটা ওয়ার্ল্ডে যখন বারবার তুলে ধরলাম, তখন রাশিয়ান এবং মিডল ইস্টের পোয়েটরা আমাকে সাপোর্ট দিলেন। তারপর তারা গেল বিপদে পড়ে, তারা বিভিন্ন কমেন্ট করা আরম্ভ করলো। এক সময় বললো যে ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড ফ্রি ভার্স ক্যান বি পোয়েট্রি। I told them, no, never. Poetry is poetry. It have a rhyming and rhythmic scale, যেটা থাকবে পোয়েট্রির মধ্যে। এটা গানের যেমন ছন্দ ছাড়া সুর আসে না, কবিতা তো এরকম রাইম বা রিদম ছাড়া তো ছন্দ আসে না। আর সেখানে আপনারা কেন এই জিনিসটাকে বারবার নেগলেক্ট করতেছেন? Probably you have some deficiency to write poetry and you cannot match properly the rhyme or rhythm. That's why you are writing prose poetry. অনেকে শেষে স্বীকারও করেছে যে হ্যাঁ আসলে এসব কবিতা আসলে লিখতে গেলে রাইমিং প্যাটার্নটা মিলাতে গেলে অনেক সময় কবিতার যে ভাব সেটা হারায় যায়। কিন্তু আমি বললাম যে নো, নেভার। If you are a real poet, your previous poet is, you can see Shakespeare, Shelley, John Milton, Keats,
তারা তো সবাই রাইম অ্যান্ড রিদম মেনটেন করেছেন কবিতায়, তো তাদের কবিতা কি আপনাদের কাছে খারাপ মনে হচ্ছে? তারা আপনারা তো এখনো তাদের পূজা করেন। তো সুতরাং পোট্রির জায়গায় রাখেন, পোট্রির জায়গায় রাখেন, আর পরস্পরের দিকেই থাক। এখন ইদানিং দেখতেছি খুব যে তারা অলরেডি পোয়েট্রি লেখা আরম্ভ করছে রাইম এবং রিদম মিলে। যাই হোক, আমার কথাটা শেষ পর্যন্ত এটা হওয়াতে গোটা বিশ্বের পোয়েটরা খুব খুশি, এবং তারা আমাকে মাইকেল মধুসূদনদের মতো অ্যাটাক করে বসছিলেন যেন আমি আগাতে না পারি। কিন্তু আল্লাহর রহমতে দেখা গেছে মাইকেল মধুসূদন দত্ত হয়তো একটা ইংলিশ পোয়েট্রি বুক লিখে শেষ করতে পারেন নাই, আর সেখানে আমি আলহামদুলিল্লাহ মোর দ্যান 30 ইংলিশ পোয়েট্রি বুকস লিখেছি, যেগুলো বিশ্বের ওয়ার্ল্ড ফেমাস বুক হিসেবে প্রতিষ্ঠিত। এখানে আছে আর কয়েকটা বই আছে, দ্য উইন্ড অফ লাভ, দ্য গ্লোরি অফ লাভ, লাভ ইন লাইফ, সং অফ ইয়োর, বাচ্চাদের জন্য লিখেছি। এবং আমার অলরেডি আরো 18টা বই অলরেডি কপিরাইট হয়ে গেছে, সেগুলো শীঘ্রই পাবলিশ হবে। এবং আরো আমি কিছু ওই গানের বই লিখেছি, গানের বইয়ের সংখ্যা 30টার মতো হয়ে গেছে। হ্যাঁ, মোর দ্যান 3000 সং আই হ্যাভ রিটেন, এবং আরো লিখে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের ইন্সপিরেশন বলে হয়তো আরো লিখবো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আমাদের দেশে যে কৃষ্টি কালচারগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি তুলে ধরবার চেষ্টা করে যাচ্ছেন, আপনি কোথা থেকে অনুপ্রেরণা পেলেন? কেউ তো এমনকি আমরা তো সেকেন্ড ওয়ান কাউকে দেখিনি, এটা অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। আপনি কেন এই কাজটা করে যাচ্ছেন আমাদের দেশের কৃষ্টি কালচারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে তুলে ধরা, পরিচয় করা, একটু বলবেন প্লিজ? হ্যাঁ, অবশ্যই বলবো। আমি তো প্রত্যেকেই তার নিজের ভাষাকে এবং নিজের দেশকে ভালোবাসে, আমিও ভালোবাসি। তাই আমি চাই আমার বাংলা গোটা বিশ্বে একটা স্থান করে নেও, এবং আমার মনে হয় যে অলরেডি একটা স্থান করে নিয়েছে পোয়েট্রি জগতে। কারণ এখন যেগুলো বড় বড় ইয়েগুলো হচ্ছে, তাদের সেমিনার, ওয়ার্কশপ, তারপর পোয়েট্রি ফেস্টিভ্যাল, সেখানে আমাকে দাওয়াত করে। মানে 10 জন করলেও সেখানে আমার নাম থাকে, যদিও আমি সবগুলোতে অ্যাটেন্ড করতে পারি না ডিউ টু ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো তারা অনেক সময় অনলাইনেও যুক্ত হয়, তারা অপশন দেয়, অনলাইনে যুক্ত হয়। তো হ্যাঁ, কোশ্চেনটা কি জন্য ছিল? আমাদের কৃষ্টি কালচারকে কিভাবে হ্যাঁ, আমার কৃষ্টি কালচার, আমি মনে করি যে বাংলার কৃষ্টি কালচার অনেক ঐতিহ্যপূর্ণ, এবং এর জন্য আমি যেহেতু ইংলিশে পোয়েট্রি লেখি, আমি আমার কৃষ্টি কালচারকে তুলে ধরছি। এবং most of the people of the world, they are happy to learn our culture, practice, and development work in from our country. তো এসব সব মিলে ইন্সপিরেশনও পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। আমাদের দেশের কবিরা, তারা তাদের কাছে আননোন ছিলাম এক সময়, তার মধ্যে সব পরিচিত হয়ে গেছে। কারণ এর মধ্যে আমি 18 সাল থেকে আজ পর্যন্ত আমাকে 200-র উপরে প্রধান অতিথি করেছে বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে। তো সেখানে আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। সেখানে আমার একটা বড় আফসোস ছিল, আমি বিসিএস এ আওয়ামী লীগ সরকার সময় আমাকে বারবার ফেল করানো হয়েছিল। তো আমি আজ হয়তো সচিব হইতাম বা রাষ্ট্রদূত হইতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আজ কোনো জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হইলে আমাকে রাখতেছে প্রধান অতিথি, ইউনিভার্সিটির প্রফেসর, ভাইস চ্যান্সেলর, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, তাদের রাখতেছেন হলো বিশেষ অতিথি। তো আমি মনে করি যে এটা সৃষ্টিকর্তার অবদান ছাড়া কিছু নয়। যেখানে আমি বিসিএস এ যখন হইল না, তখন আমি তো মনে করছি যে আমি শেষে হয়ে গেছি, এটা ইনার্ট ম্যাটার হিসাবে আমি নিজেকে দেখতাম। কিন্তু আল্লাহ হয়তো আমার লাইফটা যে কোনো একদিক দিয়ে খুলে দিয়েছে, যার জন্য হয়তো গোটা বিশ্ব থেকে সম্মান লাভ করতেছি। হ্যাঁ, একদম একদম
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন, বাংলা সাহিত্যকে আপনি কোথায় দেখতে চেয়েছিলেন, বাংলা সাহিত্যের বর্তমান অবস্থাটা কোথায়, আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা একটু যদি বলতেন পাঠকদের উদ্দেশ্যে। আমি যেটা চাচ্ছি যে বাংলাদেশে একটা দুর্নীতিগ্রস্ত লোক, এখানে সব অফিসাররা একবারে সচিব থেকে আরম্ভ করে এমএলএসএস সবাইকে চাকরি দেওয়া হয় হলো দেশের সার্ভ করার জন্য, পিপলদের সেবা করার জন্য, কিন্তু তারা না করে উল্টে জনগণের কাছ থেকে আবার ঘুষ নিচ্ছে, চাঁদা নিচ্ছে, অফিস চুরি করতেছে। তো আমি আমি বিভিন্ন অনুষ্ঠানে যখন আমি অতিথি হিসেবে থাকি, আমি সবাইকে বলি যে আপনাদের লেখা গানে, কবিতায়, উপন্যাসে, গল্পে সব জায়গায় আপনারা এই দুর্নীতি চিত্রগুলো তুলে ধরুন, যাতে কোনো একদিন আমাদের সমাজ শুদ্ধ হয়। তো অনেকেই আমার কথা আমাকে রেসপেক্ট করে, অনেক দেশে অনেক সম্মানিত হচ্ছি, এবং তারা সেগুলো নিয়মিত লিখে যাচ্ছেন। এবং আমি তাদের বলেছি যে পেন ইজ দ্য মাইটেস্ট ওয়েপন অফ অল দ্য ওয়েপন্স, কারণ কলমের ওপর বড় শক্তি কিছুই নেই। হ্যাঁ, বারুদ, গোলা, রকেট লঞ্চার এগুলো সাময়িক, কিন্তু সবচেয়ে বড় সমাধানটা দিতে পারে আপনার আমার কলম। আজ যেটা টুডে ইউ আর রাইটিং সামথিং দ্যাট ক্যান বি দ্য ডকুমেন্টস ফর দ্য নেক্সট জেনারেশন। তো সুতরাং কেন আপনি ভুল কথা বা মিথ্যা কথা লিখে যাবেন? আপনি যেটা সত্য সেটাই তুলে ধরবেন, যাতে পরবর্তীতে আমাদের নেক্সট জেনারেশন জানতে পারে যে হ্যাঁ, আমাদের কৃষ্টি কালচার এরকম ছিল, ভালোই ছিল। নেক্সট কোশ্চেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি তেমন ওইভাবে চিন্তা করি না। আমি এখন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। যদিও বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা বিভিন্ন সময় আমাকে প্রলোভন দেখাচ্ছে, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হিসেবে অনেকেই চাচ্ছিল। তো আমার ওইসব ইচ্ছা নাই। আমি আমার কবিতার মধ্যেই আমি বেঁচে থাকতে চাই, এবং আমার কবিতার মধ্যে বেঁচে থেকেই আমি সবাইকে মেসেজ দিতে চাই যে পোয়েট্রি ক্যান রিক্লেম অল অফ দ্য অডস অ্যান্ড ব্যাড থিংস। তো আমি সবাইকে বলবো, আপনাদের যাই দেখেন, হোয়াট এভার ইউ রাইট, আমাদের কৃষ্টি কালচার যেটা ভালো দিক সেটা তুলে ধরেন, এবং খারাপ দিক যেগুলো আছে সেগুলা হাইলাইট করে কিভাবে নিষিদ্ধ করা যায় সেই চেষ্টাটা করবেন, এবং সেইগুলো আপনার কবিতা, গানে, গল্পে নিয়ে আসবেন। ধন্যবাদ কবি ডক্টর জাহাঙ্গীর আলম মুস্তফা ভাই। বাংলা সাহিত্যে যে বিশ্ব দরবারে যে আরো বেশি সমৃদ্ধ হওয়া উচিত ছিল, আরো অনেক সমৃদ্ধ হয়ে আরো অনেক উঁচুতে যাওয়া উচিত ছিল, সেই জায়গায় আমরা যেতে পারি না। এটা প্রতিবন্ধকতা কি? আমাদের যেমন অনুবাদ সাহিত্য সমৃদ্ধ না, আমাদের ভার্সিটিগুলি সেভাবে অনুবাদ করে না, আমাদের স্যার সলিমুল্লাহ স্যার যদিও সবাইকে গালিগালাজ করেন, তবুও যেটুকু কাজ হচ্ছে এটা হয়তো অনেক অপ্রত। তো এটাকে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব আমাদের অনুবাদ সাহিত্যটাকে আরো সমৃদ্ধ করার জন্য, পাশাপাশি বিশ্ব দরবারে বাংলা সাহিত্য আরো কিভাবে দাবিয়ে বেড়াতে পারে? ধন্যবাদ, আপনার ফর এ গুড কোশ্চেন। আসলে কোনো দেশকে এগিয়ে নিতে হলে, আমরা তো সাহিত্যকে এগিয়ে নিতে চাই, প্রতিটার পেছনে আছে ফুয়েল। আপনি ফুয়েল ইউজ করবেন না, আপনি পিছিয়ে যাবেন। এখন এই ফুয়েলের জন্য আগে ইকোনমিক গ্রোথটা আমাদের দেশে ঠিক করতে হবে। অফিস আদালতে যে কেউ যেন চুরি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। আর দেশ একটা পর্যায়ে দাঁড়ায় গেলে, যেমন জাপানের কথাই যদি বলি, তারা দাঁড়ায় গেছে, বিভিন্ন দেশে তাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার খুলতেছে, কিন্তু আমাদের তো ওই সামর্থ্য নাই বিভিন্ন দেশে ল্যাঙ্গুয়েজ সেন্টার খোলার, কারণ আমরা তো ইকোনমিক্যালি উইক। তো আমার মনে হয় যে এই যে
চোর বাটপার যারা অফিসার নামের কলঙ্ক, তাদেরকে শুদ্ধ করার আপনার চেষ্টা করেন। তাদের নামে প্রয়োজন বোধে আপনি কেসে যান, কারণ দেশকে শুদ্ধ করতে হবে, সমাজকে শুদ্ধ করতে হবে। এটা সবার দায়িত্ব, আপনার আমার সবার দায়িত্ব। আজ খুবই খারাপ লাগে যখন শুনি যে এয়ারপোর্টে, বিভিন্ন দেশের এয়ারপোর্টে বাঙালি পাইলে তাকে আলাদা করে সার্চ করা হয়। তাহলে আমার ভাই মানের যোগ কোথায় থাকলো? তো এই জন্য আমাদের অনেস্ট হতে হবে, আর অনেস্ট হতে হলে সমাজকে শুদ্ধ করা দরকার। এবং সেগুলো আপনাদের লেখালেখির মাধ্যমে আপনারা সেগুলো তুলে ধরুন, প্রচার করুন। এবং বাংলা ভাষা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা ভাষা। আমি গানগুলো আমি লিখেছি, আমি বললাম যে আমি মোর দ্যান 3000 সং আই হ্যাভ রিটেন অলরেডি। তো গান কিছু পাবলিশ হয়েছে, আরও কপিরাইট কতগুলো করতে দিচ্ছি, ওগুলো হয়ে গেলে হয়তো বইগুলো পেয়ে যাবেন। আর ইংলিশ পোয়েট্রি বুকগুলো অনেক দেশেই তো এগুলো অলরেডি চলে গেছে। তাদের বিভিন্ন ম্যাগাজিন, জার্নাল, যেটাই করুক, আমার কাছ থেকে দু একটা কবিতা নেয়, যে তারপর জীবন বৃত্তান্ত, ইন্টারভিউ, নিউ ইয়র্ক প্যারট টিভি আমার ইন্টারভিউ প্রচার করেছে। ম্যাগাজিন ইয়ে তো অনেকগুলো, অনেক দেশ থেকে অনেকগুলো প্রচার করেছে। এবং আমি সবচেয়ে পপুলার হলাম দক্ষিণ আমেরিকায় এবং মিডল ইস্টে। এর পাশাপাশি রাশিয়া, ইউরোপে আমি অত্যন্ত জনপ্রিয় একজন কবি। এবং দেখা গেল যে সব দেশের কবিরা একটা প্রতিযোগিতা হয় যে ওয়ার্ল্ড লিস্টে কয়েকজনের নাম থাকলো এবার। তো আমি আলহামদুলিল্লাহ 24 সালে 24টার মতো অর্গানাইজেশন গোটা বিশ্ব জুড়ে পাবলিশ করেছিল। প্রতিটাতে আমার নাম 1 নম্বরে এসেছে। হ্যাঁ, তো এটা অবশ্যই শুধু আমার গর্ব না, আমাদের বাংলাদেশের গর্ব যে একজন বাঙালি হয়ে আমাকে বারবার সেরা কবি হিসেবে গোটা বিশ্বে তারা তুলে ধরতেছেন। এটা তো বাংলাদেশ না যায় কিছু তাদের তো সমিতি করলে তারা তুলে ধরবে, তার পূর্ব জাজমেন্ট হতে। এবং দে হ্যাভ আ জুরি বোর্ড ইন এভরি পোয়েট্রি প্ল্যাটফর্ম, এবং জুরি বোর্ডরাই এই তালিকাটা তৈরি করে। তো আপনাদের দোয়ায় আমি অনেক এগিয়ে গেছি, এবং আমি এই বিষয়ে বেঁচে থাকতে চাই। মানুষ বাঁচে কর্মে। আমরা জানি বিশ্বে অনেক লোক দুনিয়া থেকে চলে গেছে, কেউই তাদের মনে রাখেনি। একমাত্র কবি সাহিত্যিক যারা গুণীজন, যারা সৃষ্টিশীল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তাদের অল্প কাজ হলেও সেটা যদি মানুষের হৃদয়ে কোনোভাবে ছুঁয়ে যায়, তিনি বেঁচে থাকবেন যুগ যুগ, তিনি বেঁচে থাকবেন বছরের পর বছর। আমরা এরকম খুব অল্প সংখ্যক লোককে পেয়েছি। আমরাও অমর হতে চাই, আমরাও চাই আমাদের কাজগুলি বিশ্বের মানুষের হাতে হাতে থাকবে, মনে মনে থাকবে, এবং বিভিন্ন জায়গায় আলোচিত হবে আমাদের এই লেখাগুলো নিয়ে। এরকমই আমাদের বাসনা প্রত্যেকটা লেখকের। আমাদের কবি ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম ভাইয়ের লেখা সারা বিশ্বের বিভিন্ন দেশে সাহিত্য অঙ্গনে, সাহিত্য সংগঠনে, সাহিত্য আড্ডায়, যে কোনো সেমিনার, সিম্পোজিয়ামে আলোচিত হয়, বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়। তাকে নিয়ে বাংলাদেশের সম্মান তখন অনেক উচ্চতায় চলে যায়। বাংলাদেশ ছোট দেশ, অনুন্নত দেশগুলোর মধ্যে একেবারে প্রথম সারিতে আমরা, অথচ আমাদের সাহিত্য এত সমৃদ্ধ, আমাদের কৃষ্টি কালচার এত সমৃদ্ধ, এবং বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও আমাদের বাংলা সাহিত্য, বাংলাদেশের কৃষ্টি কালচার অনেক বেশি সমৃদ্ধ। আমাদের লেখকদের লেখনী অনেক দেশের, উন্নত দেশের লেখকদের চেয়েও সমৃদ্ধ। তারা উৎসাহ পায় আমাদের লেখায়, তারা অনুপ্রেরণা পায়, তারাও তাদের সাহিত্যকে সমৃদ্ধ করছে। বাংলা সাহিত্যের সাথে তারা যখন কম্পিটিশনে আসে, এতে তারা তাদের শেয়ারিং, তাদের কেয়ারিং, তাদের নার্সিং সব কিছুকে একাকার করে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করে। তারা লেসন লার্নিং এর মাধ্যমে তারা তাদের
শিল্প সাহিত্যকে সমৃদ্ধ করছে। আমাদের দেশে যে কয়জন এই কাজগুলি করে যাচ্ছেন তাদের মধ্যে ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম অন্যতম, এবং তিনি বেশ কয়েকবার বিশ্ব সেরা কবির যে তকমা পেয়েছেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা অনেক বেশি গর্বের। আমরা চাইব আমরা এক একজন ডক্টর কবি জাহাঙ্গীর রুস্তমের মতো আমরা নিজেরাও হব। আমরা যারা লেখালেখি করছি আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমরা যারা ইংরেজিতে লেখালেখি করার চেষ্টা করছি বিভিন্ন জার্নালে, বিভিন্ন দেশের অনলাইন পোর্টালে, আপনারা আপনাদের লেখা সমৃদ্ধ করুন। আপনারা সমসাময়িক যারা ভালো লিখছে তাদের লেখাগুলো সংগ্রহ করে আপনারা বইগুলি সংগ্রহ করে আপনারা নিজেরা সমৃদ্ধ হবে। আপনারা যত বেশি বই পড়বেন, যত বেশি বই কিনবেন, তত বেশি জানতে পারবেন, শিখতে পারবেন এবং লেখককেও অনুপ্রেরণা দিতে পারবেন। আমরা সর্বশেষ যে প্রশ্নটি আমরা করব, কবি ডক্টর জাহাঙ্গীর রুস্তম খুব অল্প সংখ্যক মানুষের থাকে এরকম যিনি সারা জীবন নিজেকে উৎসর্গ করেন লেখালেখিতে। 30,000 গান লেখা, 4খানি কথা নয়, 30টি বই প্রকাশ করা কম কথা নয়। আমরা চাই তার হাত দিয়ে 3,000 গান, সরি 3,000 গান, সরি 3,000, আমি আবারও বলছি 3,000 গান, কেউ ভুল বলবেন না। তো 3,000 গান কম কথা নয়। তো আমাদের কাজী নজরুল ইসলামই লিখেছেন 4,000 বা 4,500 গান। এ নিয়ে বিতর্ক আছে, সরকার সংরক্ষণ করাও যায়নি। তো আমরা চাইব কবি জাহাঙ্গীর আলম রুস্তম কাজী নজরুল ইসলামকেও ছাড়িয়ে যাবেন, রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে যাবেন। সেই কোয়ালিটি, সেই মেধা তার আছে। আমরা চাই আমরা যখন নিজেদেরকে ভাঙতে পারবো, আমরা যখন রবীন্দ্রনাথকে ভাঙতে পারবো, আমরা আরেকজন রবীন্দ্রনাথ হতে পারবো। এটা শাস্ত্রমূল্য ছাড়ের কথা। আমরা এক জায়গায় স্থিমিত হয়ে না থেকে আমরা নিজেদেরকে ভাঙার চেষ্টা করব। আমরা কবিদেরকে স্বীকৃতি দিব, যারা ভালো লিখছে তাদেরকে অবশ্যই ভালো বলবো, যারা খারাপ লিখতেছে তাদেরকে আমরা ভালো রাস্তায় আনবো, তাদের সমালোচনা না করে। আমাদের মধ্যে একটা বাজে প্র্যাকটিস আছে, আমরা কেউ কাউকে স্বীকৃতি দিতে চাই না, কারো ভালো কাজে মূল্যায়ন করতে চাই না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সর্বশেষ পাঠকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আসলে আপনি একটু বেশি বলে ফেলেছেন। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথকে আমি আমার কম্পিটিটর ভাবি না, ওনারা আমার গুরুজন। তাদের কবিতা পড়ে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আজ হয়তো তাদের চেয়েও বেশি লিখে ফেলছি বা বড় টাইটেলও পেয়েছি, কিন্তু তারা আমার গুরুজন। অবশ্যই তাদের আমি শ্রদ্ধা করে যাব, এবং এটাই প্র্যাকটিস হওয়া দরকার যে গুরুজনকে যদি ছোট হয়, যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হয়, আজ তো আমি ইউনিভার্সিটি শিক্ষক হয়ে গেছি, কিন্তু আমার ওই প্রাইমারির শিক্ষকটা আমাকে শিক্ষাদান না করলে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারতাম না। তো অবশ্যই এর জন্য আমরা গুরুজনদের ভালো চাবো, তাদের কাছ থেকে আরো জ্ঞান আহরণ করার চেষ্টা করব, এবং আমি সেটাই করেছি। আমি অনেকের বইপত্র পড়েছি, জীবনী পড়েছি, তারপর নিজেরটা লিখেছি। আজ আমার এত দূর আসার পেছনে হয়তো আমার পূর্বপুরুষদের বা যারা কবি সাহিত্যিক ছিলেন, যারা গান লিখেছেন, তারা হয়তো ছিলেন। তো তাদের আমি কম্পিটিটর কখনো ভাবি না, তারা আমার গুরুজন। তো আমি হয়তো অনেক এগিয়েছি, কারণ ইংলিশ পোয়েট্রি লিখে গোটা বিশ্বে একটা পোস্টার অলরেডি হয়ে গেছে, এবং বিশ্বসেরা কবি যখন 5-5বার হয়ে যাবে একটা ছোট দেশ থেকে, বাংলাদেশের মতো জায়গা থেকে, তখন এটা একটা ইয়ার ব্যাপার, সবারই একটা ভালো দিক যে আমি এতটুকু করতে পারছি বাংলা ভাষা বা বাংলাদেশের জন্য। আমার অনেক কবিতা বই, ওই অনেক বড় বড় এডিটর বিভিন্ন দেশ থেকে তারা, আমি তো ইংলিশে লিখি, ইংলিশগুলো আবার তারা তাদের নিজস্ব ভাষায় রূপান্তর করে তাদের দেশে প্রচার করেছে। তো আমি তাদের বলি নাই, তারাই আমার কাছে চেয়ে নিয়ে প্রচার করেছে এবং বিভিন্ন ম্যাগাজিন জার্নালে তুলে ধরতেছে।
তো এবং অনেক পোয়েট দেখেছি, বড় বড় বিশ্বের পোয়েট আমি ফেসবুকে পোস্ট করেছি বা কোনো গ্রুপে, সেখান থেকে নিয়ে তারা রিসাইট করেছেন, রিসাইট করে আমাকে আবার ভিডিও সহ পাঠিয়েছেন। আমি ফেসবুকে মাঝে মাঝে এগুলো পোস্ট করি। তো আমার তখন ভালোই লাগে যে আমার দেশের একজনকে রিসাইটেশন করতে বললে তারা পয়সা চায়, ইয়ে করে, আর তারা আমাকে চিনেও না, জানে না, অথচ আমার জন্মদিবস পালন করে আমার কবিতা তাদের ভাষায় রূপান্তর করে। ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব, যে যেখান থেকে দেখছেন। ভালো থাকবেন। আমরা আগামীকাল আরো কোনো গুণীজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই নাগাদ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা শুদ্ধ সাহিত্য চর্চার সাথে থাকবেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করবেন। বাংলাদেশ বীরের জাতি। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, আমরা সবসময় যারা জুলুম করবে, শোষণ করবে, যারা সমাজে যে অস্থিরতা, সমাজে যে গুণে ধরা, যে সমাজকে বিমানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে কলম ধরব। আমরা সবসময় সচেতন থাকবো। যারা ভালো কাজ করবে, সরকার যদি ভালো কাজ করে আমরা তাদেরকে উৎসাহ দেব। সরকার যদি খারাপ কাজ করে আমরা সেখানে তাদেরকে ভুল ধরিয়ে দেব, শুদ্ধ করে দেবে। একজন কবি এটাই তার প্রধান কাজ হওয়া উচিত। আমরা কারো দল কানা হওয়া, দল দাস হওয়া কোনোদিনও সম্ভব না। একজন ভালো কবি সে কখনো কোনো দল কানা বা দল দাস হয়ে সে ভালো কবি হতে পারে না। আমরা ভালোকে ভালো বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। এটাই একজন কবি উদ্যোগ হওয়া উচিত, ভীষণ হওয়া উচিত, ভীষণ হওয়া উচিত। সেটা ভালো থাকবে, অনেক কিছু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।